আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে রাষ্ট্রকে আজকে আমরা যে অবস্থায় দেখতেছি, রাষ্ট্র এবং নাগরিকের সাথে জড়িত হাজারো প্রতিষ্ঠানকে আমরা বর্তমানে যে অবস্থায় দেখতেছি। মনে করেন আমাদের আইনসভা কিভাবে কাজ করে, আইন কিভাবে তৈরি হয়, শাসন বিভাগ কিভাবে ফাংশন করে, বিচার বিভাগ কিভাবে ফাংশন করে, ওই যে আমাদের আমলাতন্ত্র আছে, ব্যুরোক্রেসি কিভাবে ফাংশন করে। এছাড়া এই যে রাষ্ট্র আছে, রাষ্ট্র এবং নাগরিকের সাথে জড়িত হাজারো প্রতিষ্ঠান আছে, এইগুলো কিভাবে ফাংশন করে আজকে আমরা যে অবস্থায় দেখতেছি, এগুলো কিন্তু একদিনে হয় নাই। আমাদের অসংখ্য দার্শনিক, অসংখ্য রাষ্ট্রচিন্তাবিদ তারা যুগ যুগ ধরে বিভিন্ন থিওরি দিচ্ছে। আজকে আমরা রাষ্ট্র এবং সমস্ত প্রতিষ্ঠানকে যে অবস্থায় দেখতেছি, এইগুলো অসংখ্য দার্শনিক এবং অসংখ্য রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তার একটা সমন্বিত রূপ। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা অন্যতম কোর্স আছে, যে কোর্সে নাম ধরে ধরে আলোচনা করা হয় আমাদের কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে কি ধারণা দিছে, কি থিওরি দিছে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। আলোচনার সুবিধার্থে, অধ্যয়নের সুবিধার্থে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার যে এটা আছে, কোর্সটা আছে, এটাকে তিনটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে অন্যতম তিনজন দার্শনিক ছিল। একজনের নাম ছিল সক্রেটিস, আরেকজনের নাম ছিল প্লেটো, আরেকজনের নাম এরিস্টটল। আজকে আমরা আলোচনা করব এই প্লেটোকে নিয়ে। প্রথমে বলে নেই, আজকে যে আমরা আলোচনা করব এটা কিন্তু কোনো গভীর তাত্ত্বিক আলোচনা নয়। আমরা বার্সাই ভিউ থেকে আমাদের প্লেটোর সারা জীবনের যে কাজকর্মগুলো আছে, ওনার যে যত থিওরি গুলো আছে, সবগুলোকে বার্সাই ভিউ থেকে দেখবো। প্রথমে বলে নেই, আমাদের যে প্রাচীন যুগ, এনসিয়েন্ট যে পিরিয়ডটা আছে, সেই সময় তিনজন দার্শনিক ছিল। একজনের নাম ছিল সক্রেটিস, আরেকজনের নাম ছিল প্লেটো, আরেকজনের নাম ছিল এরিস্টটল। এরা কিন্তু একজন আরেকজনের ছাত্র। সক্রেটিসের ছাত্রের নাম প্লেটো, প্লেটোর ছাত্রের নাম এরিস্টটল। এরিস্টটলের আরেকজন ছাত্র ছিল, তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। ওই যে আমরা ইতিহাসের মধ্যে পড়ছি, আলেকজান্ডার দ্য গ্রেট আমাদের ভারতবর্ষ উনি আক্রমণ করছে, তাই না, জয় করছে। উনি বিশ্ববিখ্যাত একজন বীর ছিলেন। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রের যে দর্শন, রাষ্ট্র যে চিন্তা আছে, সেই চিন্তাতে আমরা আলোচনা করবো সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল নিয়ে। দেখেন, আলেকজান্ডার উনি দার্শনিক ছিলেন না, উনি ছিলেন রাজা ছিলেন ম্যাডিসনের, এবং বিশ্ববিখ্যাত একজন বীর ছিলেন। ওনার আলোচনা হতে পারে অন্যভাবে, কিন্তু আমরা রাষ্ট্রচিন্তায় আলোচনা করব প্রাচীন যুগ থেকে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। অনেক সময় জিজ্ঞাসা করে আসলে এখানে কে কার ছাত্র, আমাদের অনেকেই ভুলে যায়। তাহলে এটা খুব সহজভাবে মনে রাখা যায়। একটা শব্দ আমরা মনে রাখবো, সেটা ইস্পা, SPA, ইস্পা। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আশা করি বলবো না যে কে কার ছাত্র। এস মানে সক্রেটিস, পি মানে প্লেটো, এ মানে এরিস্টটল। আর আরেকটা এ যে আছে, এ মানে আলেকজান্ডার। সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার। আজকে আমাদের আলোচনার বিষয় প্লেটো। এই যে আমরা প্লেটো বলি, এই প্লেটোর আসল নাম অ্যারিস্টোক্লেস। আসল নাম কি? অ্যারিস্টোক্লেস। এই যে প্লেটো আছে, তাহলে প্লেটো কেন? প্লেটো মানে বিশাল দেহের অধিকারী। আসলে এই যে অ্যারিস্টোক্লেস যে ছিল, তার দেহটা ছিল একটু বিশাল। এই বিশাল দেহের কারণে তাকে প্লেটো বলে ডাকা হইতো। ওই থেকে তার নাম হয়ে গেছে প্লেটো। এই প্লেটোর জন্ম গ্রিসে। তো দেখেন, তার জন্ম কখন? 427 BC। মৃত্যু কবে? 347 BC। BC মানে কি? বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 427 বছর আগে, 347 বছর আগে। তাহলে আজকে যে আমরা আলোচনা করতেছি, আজকে 2025 সাল। তাহলে আমরা কত বছর আগের আলোচনা করতেছি? প্রায় 2400 বছর আগের যে ইতিহাস আছে, ওই সময়ে আমাদের এই প্লেটো কি চিন্তা ভাবনা করছে, তার চিন্তাটা কেমন ছিল। দেখেন, এই যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে, তাদেরকে আমি একটা কথা বলি, সেটা আমাদের যে কোনো বিষয়ে আলোচনা করতে হবে, বুঝতে হবে
টাইম এবং কনটেক্সটের আলোকে, যদি টাইম এবং কনটেক্সটটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আসলে ওই সময় বিষয়টাকে মানে একদম ভালোভাবে বোঝা যাবে না। তাহলে আজকে যে আমরা আলোচনা করবো প্লেটো নিয়ে, মানে এটা কখনকার আলোচনা? আজ থেকে 2400 বছর আগের ঘটনা প্রায়। তো আমরা বলতেছিলাম এই যে প্লেটোর জন্ম হচ্ছে গ্রিসে। এই গ্রিসে উনি জন্মগ্রহণ করলো। দেখেন, এই প্লেটো ছিল সক্রেটিসের ছাত্র, স্টুডেন্ট। সক্রেটিসকে খ্রিস্টপূর্ব 399 বিসি, বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 399 বছর আগে এই সক্রেটিসকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হেমলক পান করে মৃত্যুবরণ করানো হয়, হত্যা করা হয়। এই সক্রেটিসের একজন ছাত্র ছিল প্লেটো। প্লেটো একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন, সেটার নাম হচ্ছে দ্য একাডেমি। এই যে আজকে আমরা দেশের বিভিন্ন জায়গায় যে একাডেমির নামগুলো শুনি, যেমন সায়েন্স একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, এই যে যত একাডেমির নাম আমরা দেশের ভিতরে শুনি, দেশের বাইরে শুনি, সারা পৃথিবীতে যে একাডেমির নামগুলো শুনি, এইগুলা কই থেকে আসছে? একাডেমির নামটা আসছে আমাদের যে এই যে প্লেটোর যে শিক্ষা প্রতিষ্ঠান দ্য একাডেমি, এই একাডেমির নাম থেকে আসছে। প্লেটোর কিছু বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে, দ্য রিপাবলিক, দ্য লস, দ্য স্টেটসম্যান। তো আমাদের এই যে প্লেটোর যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলোর নাম একটু মনে রাখতে হবে। 3টা গ্রন্থের নাম আমরা মনে রাখবো, দ্য প্লেটো, দ্য লস, দ্য স্টেটসম্যান। প্লেটো প্রায় 24টার মতন গ্রন্থ লেখে। এর মধ্যে সবচেয়ে যে বিখ্যাত গ্রন্থ সেটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। এটা নাম মনে রাখতেই হবে, দ্য রিপাবলিক। কার গ্রন্থ? প্লেটোর গ্রন্থ। এখন আমরা আলোচনা করব প্লেটোর বিভিন্ন থিওরি। প্রথমেই আমরা আলোচনা করব প্লেটোর আদর্শ রাষ্ট্র। প্লেটো একটা আদর্শ রাষ্ট্রের চিন্তা করছে। কেন? তার পূর্ব অভিজ্ঞতা, তার গুরু সক্রেটিস তাকে রাষ্ট্র মেরে ফেলছে। কিভাবে মারছে? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে সক্রেটিসকে হেমলক পান করতে বাধ্য করছে। প্লেটো ভাবলো যে এই যে সক্রেটিসকে মেরে ফেলছে, রাষ্ট্র মেরে ফেলছে, এই রাষ্ট্রের মধ্যে একটা গলদ আছে, তাহলে রাষ্ট্র হবে এমন একটা আদর্শ রাষ্ট্র। প্লেটো একটা আদর্শ রাষ্ট্রের ধারণা দিচ্ছে। প্লেটো রাষ্ট্রটাকে চিন্তা করছে হচ্ছে মানবাত্মার সাথে। আমি এই বিষয়টাকে একটা মজার ছলে আমার স্টুডেন্টদেরকে আমি বোঝাই। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, দেখো তোমাদের যে বন্ধু আছে, দেখবা তোমাদের এই বন্ধুদের মধ্যে একটা গ্রুপ আছে যারা প্রচন্ড জ্ঞানী। যেখানে যাইবা, হাতে, বাজারে, কলেজে, ভার্সিটিতে যেখানেই যাইবে, এরা শুধু জ্ঞান দিবে, জ্ঞান, যে কোনো বিষয়ে জ্ঞান 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 দিবে, এটা জ্ঞান দিবে। তোমাদের বন্ধুদের মধ্যে আরেকটা শ্রেণী আছে, দেখবা এরা প্রচন্ড সাহসী। যেখানে মারামারি, এখানে এই বন্ধুরা আছে, যেখানে গ্যাঞ্জাম, ওইখানে এই বন্ধুরা আছে। কলেজের পাশে মারামারি হইতেছে, বাসির পাশে মারামারি হইতেছে, ওই বাজারে মারামারি হইতেছে, দেখবো এই মারামারিতে সবার আগে তোমার একটা গ্রুপ, বন্ধুদের একটা গ্রুপ আছে। কেন? এদের প্রচন্ড সাহস আছে। তোমাদের বন্ধুদের আরেকটা গ্রুপ আছে, দেখবা যেই গ্রুপটা মানে মানে ক্ষুধা ক্ষুধা, একটা খাই খাই স্বভাব, খাইতে পারলাম না, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই যে ক্ষুধা যাদের স্বভাব। তাহলে তোমার বন্ধুদের মধ্যে কয়টা শ্রেণী আছে? একটা শ্রেণী আছে যারা হচ্ছে মেধার অধিকারী, প্রজ্ঞার অধিকারী। একটা শ্রেণী আছে যারা প্রচন্ড সাহস, খালি মারামারি আর গ্যাঞ্জাম নিয়ে ব্যস্ত। একটা শ্রেণী আছে যারা খাই খাই স্বভাব। তো এই যে প্লেটো মানুষের যে হচ্ছে বৈশিষ্ট্য, প্রথমে এই বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করছে। কিছু মানুষ আছে প্রজ্ঞার অধিকারী, কিছু মানুষ আছে প্রচন্ড সাহসের অধিকারী, কিছু মানুষ আছে ক্ষুধার, মানে মানে ক্ষুধা ক্ষুধা। এইটার উপর ভিত্তি করে প্লেটো একটা রাষ্ট্রের যে মানুষ আছে, মানুষকে হচ্ছে 3টা শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে শাসক শ্রেণী, আরেকটা হচ্ছে যোদ্ধা শ্রেণী, আরেকটা হচ্ছে শ্রমিক শ্রেণী। যারা প্রচন্ড প্রজ্ঞার অধিকারী, জ্ঞানের অধিকারী, তারা হবে শাসক। যারা প্রচন্ড সাহসী, তারা হবে যোদ্ধা। যারা খাই খাই স্বভাবে, যাদের ক্ষুধা আছে, তারা হবে শ্রমিক শ্রেণী। আমি স্টুডেন্টদেরকে মজা করে বলি, আচ্ছা মনে করো তোমার যে বন্ধুটা অনেক জ্ঞানী, সারাদিন বই নিয়ে পড়ে থাকে, অনেক জ্ঞানী অনেক জ্ঞানী, অনেক জ্ঞানের অধিকারী, একে যদি যুদ্ধে পাঠানো হয় তাহলে কি অবস্থা হবে? তোমার যে বন্ধুটা প্রচন্ড জ্ঞানী, তাকে যদি যুদ্ধে পাঠানো হয়, খুব বেশি সে ভালো মানে যুদ্ধ করতে পারবে না। আচ্ছা তোমার যে বন্ধুটা প্রচন্ড সাহসী, এই বন্ধুটাকে যদি রাষ্ট্রের পলিসি নির্ধারণ করতে পাঠানো হয়, তোমার ওই যে বন্ধু একটা মারামারি হইলে বাইরের আগে যেখানে থাকে, একটা মারামারি হইলো,
মানে যে যাকে সবার আগে পাওয়া যায়, বাজারে গেঞ্জাম হয়েছে, হাতে গেঞ্জাম হয়েছে, যে বন্ধুটাকে সবার আগে পাওয়া যায়, ওই বন্ধুটাকে পলিসি নির্ধারণের জন্য যদি দেওয়া হয়, তাহলে কি সে পলিসি নির্ধারণ করতে পারবে? পারবে না। ওই যে তোমার আরেকটা বন্ধু আছে না, যে খাই খাই স্বভাব, ক্ষুধা ক্ষুধা, তোমার এই বন্ধুটাকে যদি শাসক বানিয়ে দেওয়া হয়, যদি যোদ্ধা বানিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? দেখা যাবে এই ক্ষুধার্ত বন্ধুরা 2 দিন পরে যুদ্ধের যে অস্ত্র আছে, অস্ত্র পর্যন্ত বেঁচে ফেলবে। মানে কথাগুলো আমি মজার ছলে বলি। তো প্লেটো রাষ্ট্রের যারা নাগরিক আছে তাদেরকে এই 3টা শ্রেণীতে ভাগ করছে। তাদের হচ্ছে ভেতরের যে গুণ আছে, কোয়ালিটি আছে, সেটার উপর ভিত্তি করে। প্রজ্ঞা, যারা প্রচন্ড প্রজ্ঞার অধিকারী তারা শাসক, যারা প্রচন্ড সাহসের অধিকারী তারা হবে যোদ্ধা, যারা ক্ষুধা তারা হবে শ্রমিক। এখন কার কাজ কি? এই যে শাসক শ্রেণী, এই যে যোদ্ধা শ্রেণী, মজার কথা, এই শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীর কোনো বাড়িঘর থাকবে না, আমরা একটু পরে পড়বো। তাদের কোনো বউ বাচ্চা থাকবে না। এই শ্রমিক শ্রেণী যারা আছে এরা কি করবে? এরা কাজ করবে। আর শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণী, শাসক শ্রেণী শুধু শাসন করবে, যোদ্ধা শ্রেণী শুধু যুদ্ধ করবে। এই যে শ্রমিক শ্রেণী আছে এরা কি করবে? কাজ করবে, শ্রম দিবে, উপার্জন করবে, সেই উপার্জন দিয়ে হচ্ছে শাসক শ্রেণী এবং শ্রমিক এই যোদ্ধা শ্রেণী তারা হচ্ছে সেটা খাবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে শ্রমিক শ্রেণীর। তো এই যে এটা হচ্ছে আদর্শ রাষ্ট্রের মানে একটা বৈশিষ্ট্য। এরপরে আদর্শ রাষ্ট্রে প্লেটো বলছে আদর্শ রাষ্ট্রে থাকবে ফিলোসোফার কিং। ফিলোসোফার কিং কি হবে? এই যে শাসক শ্রেণী যারা, এরা হবে ফিলোসোফার কিং। কিভাবে হবে এরা? এরা জীবনের 50 বছর পর্যন্ত শুধু মানে পড়াশোনা শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। কিরকম? 6 থেকে 18 বছর পর্যন্ত সে পড়াশোনা করবে। এরপরে 18 থেকে 20 বছর পর্যন্ত, এই 2 বছর তারা হচ্ছে সামরিক ট্রেনিং গ্রহণ করবে। আচ্ছা, 20 বছর থেকে 30 বছর পর্যন্ত আবার পড়াশোনা করবে। 30 থেকে 35 বছর পর্যন্ত যে আবার পড়াশোনা করবে। 35 থেকে 50 বছর পর্যন্ত সে হচ্ছে বিভিন্ন যে বিষয় আছে সেটা পর্যবেক্ষণ করবে। প্রশাসন কেমনে চলে, যুদ্ধ কেমনে হয়, এগুলো পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পরে 50 বছর পড়ার পরে সবকিছু যখন দেখবে, দেখার পরে সে হবে শাসন কাজে অংশগ্রহণ করবে, তখন সে হবে ফিলোসোফার কিং। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের জন্য একটা শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করছে। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের জন্য একটা সাম্যবাদের ধারণা দিছে। এগুলো আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব। এবার আমরা শিখব প্লেটোর হচ্ছে আরেকটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে ন্যায় বিচার তত্ত্ব, প্লেটোর জাস্টিস। মানে প্লেটো ন্যায় বিচার বলতে আসলে কি বুঝাইছে? দেখেন, প্লেটোর যে ন্যায় বিচারের ধারণা, সেটা বুঝতে হলে এই যে এই 3টা জিনিস এতক্ষণ যেটা বুঝাইলাম সেটা আবার একটু বুঝতে হবে, রিকল করতে হবে। প্লেটো বলছে একটা রাষ্ট্রে তখনই জাস্টিস হবে, তখনই ন্যায় বিচার হবে, যখন এই প্রজ্ঞাবানের যারা আছে তারা শাসক হবে, যাদের সাহস আছে তারা যোদ্ধা হবে, যাদের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তারা শ্রমিক হবে। যদি এমন হয় যাদের সাহস আছে তারা শাসক হইল, যাদের প্রজ্ঞা আছে তারা যোদ্ধা হইল, তাহলে বোঝা যাবে ওইখানে জাস্টিস নাই, ন্যায় বিচার নাই। তাহলে জাস্টিস তখনই থাকবে যখন প্রজ্ঞাবানরা কি হবে? শাসক হবে, যাদের প্রচন্ড সাহস আছে তারা যোদ্ধা হবে, যাদের ক্ষুধা আছে তারা শ্রমজীবী হবে। এটাই হচ্ছে প্লেটোর যে হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার তত্ত্ব, সেটার মূল কথা। এখন আমরা আলোচনা করব প্লেটোর সাম্যবাদ। প্লেটোর সাম্যবাদের 2টা ক্ষেত্র আছে, একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ, আর একটা হচ্ছে পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ। আচ্ছা, প্রথমে একটু আলোচনা করে নিই যে আসলে প্লেটো এই সাম্যবাদের তত্ত্বটা কেন দিচ্ছে। দেখেন, বর্তমানে আমাদের যারা শাসক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে যারা শাসক, তারা আসলে দুর্নীতি করে। কেন দুর্নীতি করে? তারা দুর্নীতি করে হচ্ছে তাদের সম্পত্তি বাড়ানোর জন্য। তারা দুর্নীতি করে কারণ কি? তাদের বউ বাচ্চার জন্য। তারা নিজের সম্পত্তি এবং বউ বাচ্চার জন্য দুর্নীতি করে। তারা স্বজন প্রীতি করে। কেন? তাদের হচ্ছে নিজের আত্মীয় স্বজন আছে। প্লেটো এসে বললো যে না, যারা শাসক হবে, যারা যোদ্ধা হবে, তাদের কোনো সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তাদের কোনো বউ বাচ্চা, কোনো পরিবার থাকবে না। তো আমরা এখন আলোচনা করব প্লেটোর সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদটা কি। প্লেটো বলছে রাষ্ট্রের যে 3টা শ্রেণী, নাগরিকের যে 3টা শ্রেণী আছে, একটা হচ্ছে কি শাসক শ্রেণী, একটা হচ্ছে যোদ্ধা শ্রেণী, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই যে উপরের যে 2টা শ্রেণী আছে, শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণী, এদের কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। কি থাকবে না? টোটালি কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। তাদের বাড়ি থাকবে না, তাদের ঘর থাকবে না, তাদের বাসস্থান থাকবে না, তাদের চেয়ার টেবিল, আমরা যা কিছু বলি সম্পত্তি, ব্যক্তিগত পার্সোনাল যে প্রপার্টি বলি, কোনো ব্যক্তিগত সম্পত্তি তার থাকবে না।
তাহলে তারা খাবে কি, থাকবে কোথায়? তারা থাকবে হচ্ছে ব্যারাকে। তাদের খাওয়ার ব্যবস্থা করবে, ওই যে শ্রমিক শ্রেণী আছে এরা হচ্ছে এদের খাওয়ার ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা করবে। তারা রাষ্ট্রের একটা ব্যারাক থাকবে, সেই ব্যারাকে তারা বসবাস করবে। পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ, মানুষ স্বজন প্রীতি করে। প্লেটো বলছে না, মানে মানে ওনার স্বজন প্রীতি লোভ লালসা থেকে দূরে রাখতে হয়, তাহলে তাদের কি থাকবে না, কোনো পরিবার থাকতে পারবে না, তাদের কোনো বউ থাকবে না, তাদের কোনো বাচ্চা থাকবে না, তাদের কোনো আত্মীয় স্বজন কোনো কিছু থাকবে না। তাইলে এই যে এটা হচ্ছে প্লেটোর সাম্যবাদ। এখন মানুষের তো জৈবিক একটা বিষয় থাকে, তাহলে সেটা কিভাবে তাদের মিট আপ হবে? প্লেটো বলছে তাদেরকে বছরের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, এই সময় নারী এবং পুরুষ যারা আছে তারা একত্র হইতে পারবে, তারা তখন মিলিত হবে। ওই যে তারা যে মিলিত হইলো ওই সময় যে বাচ্চাগুলো হবে এগুলোকে বলা হয় রাষ্ট্রের বাচ্চা বলা হবে, রাষ্ট্রের সন্তান বলা হবে। এটাই হচ্ছে যে প্লেটোর যে আমার এই যে সাম্যবাদ আছে, সাম্যবাদের মূল কথা। সাম্যবাদের মূল কথা কি? মূল কথা হচ্ছে আমার রাষ্ট্রের যারা শাসক হবে, যারা যোদ্ধা হবে, তাদেরকে সকল ধরনের লোভ লালসা স্বজনপ্রীতি এগুলো থেকে দূরে রাখতে হবে। দূরে রাখার জন্য কি করতে হবে? এক, তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু থাকবে না, তাদের পরিবার, বউ পোলাপান আত্মীয় স্বজন কোনো কিছু থাকবে না। তারা বসবাস করবে কোথায়? রাষ্ট্রের একটা ব্যারাক থাকবে, সেই ব্যারাকে বসবাস করবে। তারা খাবে কি? ওই যে শ্রমিক শ্রেণী আর একটা শ্রেণী আছে, তারা হচ্ছে উপার্জন করে দিবে, এদের থাকার ব্যবস্থা করবে, খাওয়ার ব্যবস্থা করবে, সবকিছু করবে। এদের কোনো বউ বাচ্চা সন্তান সন্ততি থাকবে না। পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ, এটা হচ্ছে প্লেটোর সাম্যবাদ। এখন আমরা জানবো গণতন্ত্র বা ডেমোক্রেসি সম্পর্কে প্লেটো আসলে কি ধরনের মনোভাব পোষণ করতেন। প্লেটোর মতে গণতন্ত্র হচ্ছে একটা নীতিহীনতার শাসন। অন্য অন্য শাসন ব্যবস্থা যদি বিকৃত হয় তাহলে তার একটা রূপ থাকে, গণতন্ত্রের কোনো রূপ নাই, কোনো নীতি নাই। গণতন্ত্র হচ্ছে অযোগ্যদের শাসন, গণতন্ত্র হচ্ছে অজ্ঞদের শাসন। প্লেটো বলছে যে গণতন্ত্র হচ্ছে বাধ্যবাধকতাহীন একটা শাসন ব্যবস্থা। যারা শাসন করার যোগ্য তারা শাসন করতে বাধ্য নয়, যারা অনুগত হতে, যাদের আবশ্যকতা আছে তারা অনুগত হতে বাধ্য নয়। এখানে যারা দণ্ডিত তারা অপরাধী নয়, আবার যারা অপরাধী তারা দণ্ডিত হয় না। মানে এখানে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সমান এবং অসমান সকলেই সমান। অর্থাৎ সর্বোপরি যদি আমি বলি, মানে গণতন্ত্র সম্পর্কে প্লেটোর যে ধারণাটা ছিল সেটা ছিল গণতন্ত্র হচ্ছে একটা নীতিহীনতার শাসন, একটা অযোগ্যদের শাসন। আমরা এখন জানবো প্লেটোর শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার দুইটা স্তর আছে, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা আর একটা হচ্ছে উচ্চতর শিক্ষা। প্রাথমিক শিক্ষার দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে 6 থেকে 18 বছর পর্যন্ত, একটা হচ্ছে 18 থেকে 20 বছর পর্যন্ত। এই যে 18 থেকে 20 বছর পর্যন্ত এখানে হচ্ছে শিখতে হবে বাধ্যতামূলক ভাবে, হচ্ছে সামরিক শিক্ষা নিতে হবে। উচ্চতর শিক্ষার তিনটা স্তর আছে, একটা হচ্ছে 20 থেকে 30 বছর পর্যন্ত, একটা হচ্ছে 30 থেকে 35 বছর পর্যন্ত, আর হচ্ছে 35 থেকে 50 বছর পর্যন্ত। এই যে 35 থেকে 50 বছর পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময়টাই সে বাস্তবিক যে জ্ঞান প্রশাসন থেকে, যুদ্ধ থেকে সে শুধু অবলোকন করবে, দেখবে দেখবে কি হচ্ছে, বাস্তবিক জ্ঞান সে অর্জন করবে। আমরা এই পর্যায়ে প্লেটোর বিশ্ববিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকের সমালোচনা করব। দ্য রিপাবলিক গ্রন্থটিকে বলা হয় সর্বাত্মকবাদের নীল নকশা। আচ্ছা, রিপাবলিক গ্রন্থকে কেন সর্বাত্মকবাদের নীল নকশা বলা হয়? আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জেনে নিব সর্বাত্মকবাদ বলতে আসলে কি বোঝায়। আসলে সর্বাত্মকবাদ বলতে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সব কিছু নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রের দ্বারা। নাগরিক কি করবে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করবে, সব কিছু নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। নাগরিকের স্বাধীন ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকবে না, নাগরিকের স্বাধীনতার কোনো মূল্য থাকবে না, নাগরিকের স্বাধীন চিন্তার কোনো মূল্য থাকবে না, নাগরিকের কথার কোনো মূল্য থাকবে না। রাষ্ট্র যেভাবে চাইবে সব কিছু ঠিক ওইভাবেই পরিচালিত হবে। এই যে এইরকম ফুললি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত যে শাসন ব্যবস্থা, সেটাকে বলা হয় সর্বাত্মকবাদ। আচ্ছা, এইবার আসেন দ্য প্লেটোর রিপাবলিক গ্রন্থে। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থ এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, অথবা আজকে আমরা যে আলোচনা করলাম ওই যে প্লেটোর আদর্শ রাষ্ট্র থেকে শুরু করে
প্লেটোর সাম্যবাদ, প্লেটোর ন্যায়তত্ত্ব, প্লেটোর শিক্ষা ব্যবস্থা, এইগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন মানে এই যে সব কিছুর ভিতর দিয়েই একটা ফুললি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। দ্য রিপাবলিক গ্রন্থের যত আলোচনা আছে, সব আলোচনার ভিতর দিয়ে একটা ফুললি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত একটা শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঠিক এই জন্যই দ্য রিপাবলিক গ্রন্থটিকে বলা হয় সর্বাত্মকবাদের নীল নকশা।